বিসমিল্লাহির এলাকার সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইরা, মঞ্চে বিষ্ট ঢাকা মহানগরীর সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম, আমার বাদিকে আছে এই স্কুলের প্রতিষ্ঠাতা ছাত্ররা সহ এলাকার নেতৃবৃন্দ, আমার সামনে আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত সময় আমাদের আজকের এই মিটিং, এই সহ মত বিনিময় সভা ছিল। আসলে আপনাদের কাছ থেকে কথা শুনে আরো খুব একটা রাখতে পারলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে হঠাৎ করেই আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে। এই জন্য আমাকে যেতে হবে ওখানে, আজকে অনেক কথা বলা গেল না। বক্তব্য বেশি কিছু নাই, স্পষ্টত হলো অনেক কথা বলার পরে যে কথাটা সমস্ত বক্তারাই বলবেন, সমস্ত ভোটার এরা প্রার্থীরা বলবেন, অনেক কথা বলার পরে বলবেন, কিন্তু আমি সেই কথা আগেই বলে ফেলি। সামনে নির্বাচন তো আছে, নির্বাচনে আমি একটা ভোটের জন্য আপনাদের কাছে আসছি। আপনারা আগামী নির্বাচন দয়া করে আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিগত দিনে আমি যেমন আপনাদের পাশে ছিলাম, আগামী দিনে থাকবো। আরামবাগ, ফুকিরাপুর, মতিঝিল কিংবা করণী, বানারী করণী, গোপীবাগ, এই সমস্ত এলাকাগুলো আমরা একেবারে এক সূত্রে গাঁথা, আত্মীয়তার সূত্রে গাঁথা। এখন আপনি আমাকে বলতেই পারেন যে ভাই আপনি আপনার আত্মীয় আমি কেমনে হলাম, আমাদের সম্পর্কিত নেই, ঠিক না? কথা তো ঠিক। তা আমি শুধু একটা ছোট্ট একটা গল্প বলি আপনাদের। আমার ঠিক বাড়ির পাশে একই বাউন্ডারিতে এক ভদ্রলোক থাকতো, আমাদের সঙ্গে প্রায় পাশাপাশি 25 বছর ভদ্রলোক আমাদের সঙ্গে থাকছেন। যুবক বয়সে এসেছিলেন, বার্ধক্য সময়ে একদিন হঠাৎ করেই আমাকে ডাকলেন। আমি ছোট ছিলাম। আব্বা সাহেব, আমি তো চলে যাচ্ছি, দয়া করে আমাকে একটু মাফ করে দিয়ে রাতে বসে ছিলাম। আপনারা কিন্তু আমার আত্মীয়। আমি বললাম যে ভাই আপনার আত্মীয় কীভাবে হইলাম? তো লোকটা খুব শিক্ষিত ছিল। হ্যাঁ, আপনি আমার প্রতিবেশী, খুব নিকটতম প্রতিবেশী, পাশে থাকেন, এটা ঠিক। আত্মীয় কীভাবে হলে আমি কিন্তু জানি না, এটা একটু বলবেন? মানে রক্তের সঙ্গে যা সম্পর্ক আছে সেটা হলো রক্তের বন্ধন, রক্তীয়। আত্মার সঙ্গে যে সম্পর্ক আছে সে হলো আত্মীয়। তো আপনাদের সঙ্গে পাশাপাশি থাকতে গিয়ে বহুবার আপনাদের বাড়ি থেকে যখন আমার পানি থাকতো না, পানি আনছি। যখন আমার কোনো অসুবিধা হতো আপনাদের বাসা থেকে এটা আনছি, সেটা আনছি বিভিন্ন সময়। তো আজকে 25 বছর হয়ে গেল। এই 25 বছরে আপনাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, তাই আপনাদেরকে আমি আত্মীয় ভাবি। তো আমিও বলতে চাই যে এই এলাকার যে জনগণ, এলাকার যে মানুষ হতে পারে, আমি তো ভালো মন্দ মিলে মানুষ, তাই না? দোষী গুণে মানুষ হতে পারে। অনেকে আমার কাছ থেকে কষ্ট পেয়েছেন, হতে পারে আমার কাছ থেকে অনেক উপকৃত হয়েছেন। যারা কষ্ট পেয়েছেন তারা জোর গলায় বলেন যে আমি আব্বাস সাহেব এই আমার সঙ্গে এই ব্যবহার করেছে। আবার যারা উপকৃত হয়েছেন তারা চুপ করে থাকেন, কোনো কথা বলেন না, অনেকেই আছে। তা আমরা এই প্রতিবেশী হিসেবে দীর্ঘদিন একসঙ্গে থাকাতে আমি মনে করি এই এলাকার লোকজন সবই আমার আত্মীয়। সেটা যেই হোক, যে দলেরই হোক, যে আমাদের ইসলাম হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, কিংবা যে কোনো দল না হতে পারে, কিন্তু এই এলাকাবাসী যারা আছে সকলকে আমি আত্মার আত্মীয় ভাবি। এই যে পাশে সালাম আছে আমার পাশে বসা, এই যে ছাত্ররা আছে আমার পাশে বসা, ওই যে সামনে আছে আমাদের কি নাম, রফিক, অনেকেই চিনি, অনেকেই চিনি না। এরা কিন্তু আমরা একসময় এক স্কুলে পড়েছি, এক মাঠে খেলাধুলা করেছি। আবার এক মাঠে, এখানে রহিম ভাই নাই, আমাদের বড় ভাই আগে এলাকার কমিশনার ছিলেন। তো আমি, রহিম ভাই, সালাম একই স্কুলে পড়েছি। আবার ছাত্রার আমি রফিক একই স্কুলে পড়েছি, সিদ্ধেশ্বর স্কুলে একটা সময় ছিল।
গাফার সরি গাফার বলতো গাফার কমে আছে। তো যাই হোক, তো ওই যে বসে পিছনে। তো এই যে আমি নাম ধরে কিছু লোকের কথা বললাম না এখানে, আপনাদের সামনে এমন কোন প্রার্থী আগামীতে আসতে পারবে না যে এলাকার কোন লোক সমাজের নাম ধরে রাখতে পারবে, কথা বলতে পারবে, কেউ নাই। এটা আমার গর্ব। আমি অহংকার করবো না, মুসলমানদের অহংকার করা নিষেধ, আমি অহংকার করছি না, অহংকার করবো না। কিন্তু এই এলাকার মানুষের প্রতি আমার একটা দাবি আছে, একইভাবে এলাকার মানুষেরও আমার প্রতি একটা দাবি আছে। আপনার একটু মনে করে দেখবেন, আচ্ছা আপনাকে বাড়িটা চিনেন, এই তোমরা কথা বলবো না কেউ, আমার যারা কর্মী আছে তারা কোনো কথা বলবো না, আমার বাড়ি সবাই চিনেন আপনারা? চিনেন। অন্য প্রার্থী যারা আছে ওরা কোথায় থাকে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। অন্তত যারা আমার বাড়ি চিনেন না তারা বলতে পারবেন যে হ্যাঁ মির্জা আব্বাস সাহেব শাহজাহানপুরে থাকে। হ্যাঁ, আমি শাহজাহানপুরে থাকি, ওখানে আমার জন্ম, আমার দাদার জন্ম, আমার বাবার জন্ম, সকলের জন্ম ওখানে একই জায়গায়। আমার বাড়ি কিন্তু পরিবর্তন হয় নাই। এমনকি আমি 3 বার মন্ত্রী হয়েছি, মন্ত্রী হওয়ার পরে কিন্তু আমি শাহজাহানপুর ছাড়ি নাই। হাঁটু পানিতে যখন বাইরে ডুবে গেছে বন্যার পানিতে, তখন কিন্তু মন্ত্রীপাড়ায় আমি যাইনি, আমি এই বাড়িতেই ছিলাম। কারণ আমার এলাকার লোক পানিতে ডুবে যাবে, আমি মন্ত্রীপাড়ায় গিয়ে থাকবো, এটা হতে পারে না। আমি এই এলাকার মানুষের সঙ্গে একাত্ম হয়ে পানি সরানো হচ্ছে, বন্যা পানি সরানো যায় না, তারপরও আমি সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলাম। আমি মন্ত্রীপাড়ায় কখনো যাইনি, এটা আমার রেকর্ড নাই, আপনারা এসে করে দেখতে পারবেন। আমি যাইনি কারণ যাতে এলাকার লোকেরা আমাকে যখন তখন ডাক দিলে পায়, এই কারণে আমি যাইনি। মন্ত্রীপাড়ায় গেলে আপনার পাইতেন না, আমাকে পাবেনও না। তো আমি এমন একটা জায়গায় থাকি, যদি কেউ আপনার গালিও দিতে চান আমাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। আর যদি কেউ আমাকে ভালো একটা কিছু করতে চান, তাও খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। অথবা আপনারা ডাকলে আমি চলে আসবো, হাজির হবো আমি এখানে, কোনো অসুবিধা নেই। তো প্রিয় ভাইরা, এখন আমাকে ভোট দেবেন, ভোট চাইলে প্রথমেই কেন দিবেন আমি এটা একটু বললাম, আমার দাবিটা বললাম। মনে করেন না যে আমি অর্ডার দিছি, অর্ডার না, এটা আমার দাবি। এই এলাকার ছেলে হিসেবে আমি বাইরে থেকে আসিনি, এলাকায় বড় হয়েছি, আমি সকলের সঙ্গে মিলে ঘিরে বড় হয়েছি। আমার সহবয়সী এখানে খুব একটা কেউ নাই, ছাত্রার আমার চেয়ে বোধ হয় 2-3 বছরের বড়, লক্ষার সমান হতে পারে। রহিম ভাই আমার বড়। তো এখন কিছু রাজনৈতিক কথা বলি। সালাম বলেছে, আমি একটু কিছু মধ্যে যোগ করি। অনেকগুলো দল যারা আপনারা এখানে আমার মুরব্বীরা আছেন, তারা আবার কিছু মনে করেন না। অনেকগুলো দল সুন্নতি লেবাস পরে একসঙ্গে হয়েছে বিএনপিকে ঠেকাও, বিএনপি ঠেকাও শুরু করেছে তারা। কি কারণে ভাই? অপরাধটা কি বিএনপি 3বার ক্ষমতায় ছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনাদের মনে আছে? অনেকের মনে থাকার কথা। তখন আপনারা কেমন ছিলেন বলুন তো? তখন এই দেশটা ভালো ছিল, অন্তত আওয়ামী লীগের সময় যা ছিল তার চেয়ে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমাদের বর্ডার সুরক্ষিত ছিল। আজকে আমাদের বর্ডারে ঢুকে মানুষ মেরে নিয়ে যায়, অথবা ঢুকে মানুষ ধরে নিয়ে ওখানে নিয়ে ফেলে। এই সরকার কিংবা আওয়ামী লীগ সরকার প্রতিবাদ করে নাই। এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। আমাদের একটা দল বলেই ফেললো ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। ভারত তো প্রতিবেশী বন্ধু, আমি বললে তো হবে না, ভারতকে তো বলতে হবে যে হ্যাঁ বাংলাদেশ আমাদের বন্ধু। আমরা বলবো বন্ধু, আর ওরা আমাদেরকে এসে গুলি করে মানুষ মানে পাখির মতো, এটা তো হয় না। ওই বন্ধুত্ব আর কোনো প্রয়োজন নাই। তো সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা মারবা, আমরা গুলি খাবো, আমরা কোনো কথা বলবো না, এটা হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার সময়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় কখনোই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে বাড়াবাড়ি করার সাহস করে নাই। এখন কেন করছে? তাই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না কারা বলে? ওই ভারত বলে। আর ভারতের যারা নাকি আজকে সেবাদাস বাংলাদেশে, যারা সুন্নতি পোশাক পরে লম্বা লম্বা কথা বলে আমাদেরকে দেশটাকে ডুবিয়ে দিতে চায়,
তারা আপনাদের সামনে এখন আসতেছে, আসবে, বিভিন্ন লেবাসে আসবে, শুধু সুন্নতি পোশাক পরে না, আমাদের মতো পোশাক পরে আসবে, ফুল প্যান্ট পরে আসবে, শার্ট প্যান্ট পরে আসবে, আসবে ভোটের জন্য। যারা কখনোই আপনাদের সামনে আসে নাই, এখন ভোটের জন্য আসবে। আপনারা বলতে পারেন যে আপনিও তো আসছেন। হ্যাঁ, আমি আসছি, কিন্তু আমি আগেও তো আসছি ভাই। সেই 1900 কত সাল কমিশনার ছিল আমরা, 78 সাল, 1978 সালে এই স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে আসছিলাম আমি এখানে ছিলাম। এখানে আমি উপস্থিত ছিলাম, অনেকেই ছিল এখানে, আমাদের ছোট ভাইরা অনেকেই ছিল। এই স্কুলটার উন্নতি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। কোন দল বাংলাদেশে বলতে পারবে না আরামবাগে তারা এক গ্লাস পানি কখনো খাওয়া গেছে কোন মানুষ। এখন কোন রাষ্ট্রপতি বাংলা এই আরামবাগে আসে নাই, কোন রাষ্ট্রপ্রধান আসে নাই, কোন মন্ত্রী আসে নাই, এই এলাকাতে আসে নাই। কিন্তু এই এলাকায় আমি মির্জা আব্বাস আপনাদের সঙ্গে বারবার আসছি। কখনো আপনি আমাকে দেখছেন, কখনো দেখেন নাই। এই ঠিক আছে দেখাই তোমার সর্বদিক থেকে। তো প্রিয় ভাইরা, কথা বললে আমি অনেক কথা বলতে পারবো, রাত পার হয়ে যাবে। তো একটা শুধু কথা বলি আপনাদের। আচ্ছা, ধরেন যদি আপনি সারাদিন সালামকে গালি দিলেন, সারাদিন গালি দিলেন, তবে নিশ্চিত একটা বিষয়, ধানের শীষে একটা ভোট আপনাদেরকে আমরা দাবি গ্রহণ করে। বিএনপি মুনাফিকের দল নয়, বিএনপি একটি ধর্মপ্রাণ মুসলমানের দল। যদিও আমাদের নামের আগে পিছনে কোনো ধর্মীয় না কিছু নাই, আগে পিছনে। এখন আমি 1991 সালে একটা বক্তৃতা দিয়েছিলাম, আমি জিতছিলাম তখন ইলেকশনে, বয়স কম ছিল। যে অনেকে বলে একটা ধর্মের নাম জামাতে ইসলাম। আমি বলছিলাম জামাতে ইসলাম না, ইসলাম, আর আমরা চাই ইসলামের জামাত। আমার কথা বুঝতে পারছেন? জামাত ইসলাম এবং ইসলামের জামাতের তফাৎ আছে। এই যে কদিন আগে এই দলটার একটি সাথে যে মনোগ্রাম আছে না, মনোগ্রাম বলা হয় যেটাকে, এই একটা ছোট মনোগ্রাম লোগো, এই লোগোর মধ্যে জামাত ইসলামের কিছু পরিবর্তন করা হয়েছে, আপনারা দেখছেন? ওর মধ্যে দিনের কথা লেখা ছিল, বুঝে গেছি, মানে দিন কায়েম করার কথা বলা ছিল, ভালো কথা লেখা ছিল, তাই না? দিন কায়েম করতে হবে এই কথা লেখা ছিল। কিন্তু দেখেন, শুধুমাত্র ক্ষমতা অর্জনের জন্য, শুধুমাত্র একটি বিদেশের একটা দেশকে খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য ওই লোগো থেকে সেই দিন কায়েম করতে হবে কথাটা উঠিয়ে দিয়েছে একটা দল। আমি আর কি বলবো এখানে। সুতরাং আমরা কখনো ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি নাই। তবে হ্যাঁ, ইসলামের উপরে কিন্তু ধর্মের যদি আঘাত আসে, আমরা কখনো ছেড়েও দিই নাই। আমরা ধর্মকে ভালোবাসি, ধর্ম পালন করি। আমাদের দেখেন, আমাদের টাইম দেওয়া হয়েছে কখন? মাগরিবের পর। আমি আজকে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আমি মনে করাই দেন, একটু দেরি হয়েছে আসতে, আমি তোমার প্রার্থী আপনার কাছে। তো আমরা কোনো দলের জন্য বিরুদ্ধে গিবত করতে আমি আসিনি, কিন্তু কথাগুলো বললাম যে কিছু কিছু দল ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি ঠেকাও। কারণ বিএনপি আসলেই বিদেশে চাল রপ্তানি করা হয়, চাল রপ্তানি করা যায়, অর্থাৎ উৎপাদন এত বাড়ে আমাদের। বিএনপি আসলে দেশের লোক ভালো থাকে, সুতরাং বাংলাদেশে কোনো লোককে ভালো থাকতে দেওয়া যাবে না। এই হলো ওই সমস্ত লোকের দলের ধারণা মনে করে। তো আজ আমি দিতে ভাই, আমি আর সময় লম্বা করবো না, আরেকদিন সুযোগ হয়ে কথা বলবো। আর আপনারা একজনের জবাব দেন আমাদের, কেউ একজন, তাহলে আমি কথা বলতে পারি। তো আমি কথা বাড়াবো না। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, আমাদের কর্মী যারা আছেন, আমি না করেছিলাম আমাদের কর্মীদের এখানে আসার প্রয়োজন নেই, তোমরা অর্গানাইজ করে আসবা না এখানে।
আমি সাধারণ মুরব্বীদের সঙ্গে কথা বলবো। এসে যখন কাছে তোমরা, আমি তোমাদের বলি একটা জিনিস, আমি একবার মেয়র এবং 3বার এমপি হয়েছি। এখন তোমাদের সঙ্গে যা শুনি মাঝে মাঝে, এরকম কথা কিন্তু আগে শুনি নাই। তোমরা দয়া করে এমন কাজকর্ম থেকে বিরত থাকো যে কাজকর্ম করলে এলাকার লোক অসন্তুষ্ট হয়। আমার কাছে যদি কোনো বিচার আসে তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে। এটা কিন্তু আমি বলে দিই। আমার দেখা কেউ কেউ বলেছে নাকি, ব্যবস্থা আমি করার চেষ্টা করেছি। কয়েকদিনের একজনকে আমি নিজেই গ্রেপ্তার করেছি, জাহিদ নামে একটা ছেলেকে, পেপারে দেখে থাকতে কয়েকদিন আগে এই আরামবাগ ক্লাবে এসে অত্যাচার করছিল এবং একে ধরেছি এবং আরগুলোকে ধরনের ব্যবস্থা করতেছি। সুতরাং যদি কেউ কোনো কারোর সঙ্গে দুর্ব্যবহার কিংবা অপকর্ম কিছু করেন, যদি আমার কানে আসে, তাহলে কিন্তু আমি এই ব্যাপারে কঠিন অ্যাকশন নেব। এখানে কোনো সন্দেহ করেন না। এখানে যদি কেউ মনে করেন যে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না কারণ ইলেকশন সামনে, আবার সে অ্যাকশন নেবেন না। আমার ওই ইলেকশনের কোনো প্রয়োজন নাই যে ইলেকশন একটা খারাপ করবে, আমার একটা লোককে খারাপ ব্যবহার করবে, ওই ওই কর্মীর প্রয়োজন নাই। আমি খুব কঠিনভাবে বলে গেলাম। আর আমাকে একটা বাংলাদেশের মধ্যে এই এলাকাটা সবচেয়ে কর্মঠ এবং সবচেয়ে একটা ঘনবসতি বটেই, একটা সবচেয়ে ভালো একটা ব্যবসায়িক স্থান। কিন্তু এখানে যত লেনদেন হয় সারাদিনে, যত লেনদেন হয় সারা মাসে, সারা বাংলাদেশে এত লেনদেন হয় না কোথাও। এখানকার বাড়ি ভাড়া যত বেশি আছে, টোকিওর কোনো বাড়ি ভাড়ায় এত টাকা ভাড়া না। টোকিও, জাপানের টোকিওতে সবচেয়ে দামি যে শহর, যেটা এত ভাড়া না। এই এখানে যত বাড়ি ভাড়া যত, মেসের ভাড়া যত। তো সুতরাং এরকম একটা এলাকা আমাদের আরেকটু উন্নত করার প্রয়োজন। আমি একটা সময় দেখলাম গাড়ি ঢুকে না, গাড়ি আর রিক্সা যদি পাশাপাশি থাকে, মানুষ হাঁটতে পারে না, বিশাল সমস্যা। তো আমাদেরকে এই সমস্যাটা কোনো না কোনোভাবে সমাধান করতে হবে। আমি এই আরামবাগ ফরিদপুর এলাকাটাকে যদি চেষ্টা করবো, আমি দোয়া করবো আমার জন্য, মুখের কথা না, আমি চেষ্টা করবো, সব কিছু করতে পারবো না, তারপর চেষ্টা করবো যাতে এই এলাকাটা বাসযোগ্য এবং একটা ভালো ব্যবসায়িক, উন্নত ব্যবসায়িক। আমি আপনাদেরকে গ্যাস, বিদ্যুৎ, পানিটা তো ওটা আমি নিজেও ঢুকি, এটা বললামই না। বা সারা বাংলাদেশেই এখন সরকারি যে অবস্থা, এই দুরবস্থা চলতেছে। দেখি এর সঙ্গে আমি কথা বলে কিছু করতে পারি কিনা, আমি চেষ্টা করব। আপনাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে, এবং এখানে বসে এতক্ষণ আমার বক্তব্য শুনছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মানা যায় ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।